এবারে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে অগ্রসর হব। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলবার আর কিছুই নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষকই শিক্ষাদানই করেন তাই নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করবার জন্য পথ দেখান। একজন আদর্শ মানুষ হওয়া শিক্ষকের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। তো এইরকমই একজন শিক্ষক, যিনি কিনা দীর্ঘ দিন ধরে এরকম ছাত্র ছাত্রী তৈরি করার একটা মহান কাজ করে চলেছিলেন, এবং আজকের ডেটেও তিনি কিন্তু এই কাজটা করে যাচ্ছেন, তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে। তো আমি অনুরোধ করব এরকমই একজন গুণী ব্যক্তি ডক্টর এস.কে. দে, আমি ওনাকে অনুরোধ করব আপনার যে অভিজ্ঞতা সেগুলো আমাদের সঙ্গে আপনি সুন্দর করে ব্যক্ত করুন। আজকে এই শুভক্ষণে মানালি আমাকে কিছু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ প্রদান করার জন্য আন্তরিকভাবে আহ্বান করব। তাকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করে আমি দু একটি কথা বলবার চেষ্টা করব। আমি মনে করি শিক্ষক দিবস এটা অন্যান্য দিবসের থেকে ব্যতিক্রম। তার কারণ এই শুভ দিনটিকে আমি শুধু শুভ দিন হিসাবে মনে করি না, এটাকে আমার জীবনের একটা পবিত্র দিন রূপেও আমি গণ্য করি। আজকে যে কথাটা আমার খুব গভীরভাবে মনে করতে, সেটা হচ্ছে একটা সময়ে দেশ যখন স্বাধীনতা পেল, তার পরবর্তীকালে আমাদের ভেতর থেকে কতিপয় গুণীজন শিক্ষক দিবস হিসাবে পালন করবার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিকে তারা নির্ধারণ করেছিলেন। কিন্তু বিভিন্ন কারণে, তার মধ্যে রাজনৈতিক কারণও একটা প্রকট ছিল, এই দিনটি পরিবর্তিত হয়ে যায়, এই দিনটি গ্রহণযোগ্য হয় না। এখানে উল্লেখ্য যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে একজন বিশিষ্ট অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি যখন অবসর গ্রহণ করলেন তখন তাকে সম্বর্ধনা জানাবার জন্য তার ছাত্ররা তাকে অনুরোধ করত, কিন্তু তিনি তাদের অনুরোধ গ্রহণ করব না বললেও তিনি চেষ্টা করলেন, তাদেরকে বোঝাতে চেষ্টা করলেন, তোমরা যদি আমাকে ফেয়ারওয়েল দাও, অর্থাৎ আমি অধ্যাপনা থেকে অবসর গ্রহণকালীন যে সম্বর্ধনা তোমরা আমাকে জ্ঞাপন করবে, সেটা আর কিছুদিন বাদে আমার জন্মদিবস হিসাবে যেটা দিনটা আছে সেই দিনটাকে তোমরা গ্রহণ করো। এবং দেখা গেল এটা সকলে মেনে নিলেন, এবং পরবর্তীকালে আবার এটা জানা যায় এর মধ্যে রাজনৈতিক একটা প্রভাব ছিল, সেটা কোনো অকারণ কিছু নয়।
এটাকে আমরা বলবো সুন্দর প্রভাব। এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকেই তিনি বেছে নিলেন শিক্ষক দিবস হিসাবে, এবং সেটা গ্রহণযোগ্য সর্বত্র সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য হয়। কিন্তু এখানে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে পালন করব এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব, এবং এই সুন্দর দিনটিকে আমরা আন্তরিকভাবে খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এখানে একটি ঘটনা আমার মনে পড়ছে, ঘটনাটা খুবই উল্লেখযোগ্য। এটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু অধ্যাপনা করতে এসেছিলেন স্যার আশুতোষ মুখার্জির ঐকান্তিক চেষ্টায়, এবং স্যার আশুতোষ মুখার্জি তাকে এখানে নিয়ে এসে দর্শনের অধ্যাপক হিসাবে তাকে বসিয়েছিলেন। এবং সেই সময় অধ্যাপক পদের যে বিশিষ্ট মর্যাদা ছিল, সেই মর্যাদা পঞ্চম জর্জ এর নামাঙ্কিত প্রধান দর্শনের প্রধান অধ্যাপক পদটি ছিল পঞ্চম জর্জ। এই জন্য তাকে পঞ্চম জর্জ অধ্যাপক হিসাবে আমরা জানি। কিন্তু যাই হোক, তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, এরকম একটা দিনে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দারভাঙ্গা বিল্ডিং একটা বিশেষ স্থান অধিকার করে আছে, এবং আশুতোষ মুখার্জির নামে যে বিল্ডিং, সে বিল্ডিংও একটা বিশেষ স্থান অধিকার করে। কিন্তু সেনেট বিল্ডিং, যেটা বিখ্যাত জায়গা ছিল বিশ্ববিদ্যালয়ে, সেই বিল্ডিংটা আজকে অনুপস্থিত। সেটা কি কারণে হয়েছিল সেটা অন্য ঘটনা, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে যে কথা আমি বলবার চেষ্টা করছি বা স্মরণ করছি, সেটা হচ্ছে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন তার ছাত্রদের যখন পড়াচ্ছিলেন, এই সময় বিল্ডিং এর নিম্না তার পাশে যে বিধান সরণি, এখন আগে ছিল অন্য নাম, সেই বিধান সরণির উপর দিয়ে ট্রাম লাইন ঘর ঘর করে যাতায়াত করছে, এবং সেখানে যখন তিনি ক্লাসে পড়াচ্ছেন, তখন সেই সময় তিনি খুব ডিস্টার্ব বোধ করেছিলেন, এবং পড়ানোর ক্ষেত্রে তিনি যে উক্তিটা করেছিলেন সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য উক্তি। উক্তিটা হচ্ছে, আপনারা জানেন যে গ্রিস দেশে দুটো রাষ্ট্র ছিল, এথেন্স এবং স্পার্টা। এথেন্স নগরে জন্মেছিলেন সক্রেটিস, বিখ্যাত দার্শনিক। সেই সক্রেটিস কিন্তু বাজারে ঘুরে ঘুরে ছেলেদের ডেকে ডেকে কথা বলতেন এবং তার বক্তব্য তাদেরকে বলতেন। অনিচ্ছুক লোককেও তিনি নানান কথা তিনি ব্যয় করে বলতেন, চেষ্টা করতেন। সেইখানে রাধাকৃষ্ণন বলছেন যে দর্শন বা দার্শনিকের যে সমস্ত বিখ্যাত উক্তি বা কথাবার্তা, সেটা কিন্তু ওই এথেন্স নগরে, এথেন্স রাষ্ট্রের যে বাজার, সেই বাজারের মধ্যেই তার উদ্ভব ঘটেছিল। ফলে বাজারে যে দার্শনিকতার উদ্ভব, এই দার্শনিকতা কিন্তু বাজারে কখনো টিকে থাকতে পারে না। Philosophy may arise in the marketplace, but cannot thrive in the same place.
এই যে বিখ্যাত উক্তি, এটা কি খুবই উল্লেখযোগ্য। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমি আজকে যেখানে বসে পড়াচ্ছি সেই পড়ানোটা বিঘ্নিত হয়েছে যে রাস্তা দিয়ে ঘর ঘর করে যে ট্রাম গাড়ি যাচ্ছে, সেই ট্রাম গাড়ির শব্দের দ্বারা আমার বক্তব্য বিঘ্নিত হয়েছে। সেই জন্যই বলেছিলেন, philosophy may arise in the marketplace, but it cannot thrive in the same place. যাই হোক, এই যে কথা বা ঘটনা, এর পরবর্তীকালে আমার আরেকটা বিষয় খুব মনে পড়ছে, সেটা হচ্ছে সেনেট বিল্ডিং। আমি এর আগে উল্লেখ করেছি, তারভাঙা বিল্ডিং, সেটাও আমি উল্লেখ করেছি। এখানে আমার ছাত্র জীবন নিয়ে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলাম এবং এই বিশ্ববিদ্যালয়ে তারভাঙা বিল্ডিং এ আমাদের সমস্ত রকম ক্লাস হতো। কিন্তু একটা সময় দেখা গেল সেনেট বিল্ডিং ভাঙা হচ্ছে এবং এইটা পরে আমরা দেখেছি যে এই বিল্ডিং এর জায়গায় অন্য বিল্ডিং। কিন্তু আমার এখানে সেনেট বিল্ডিং এর কথা মনে পড়াতে কয়েকটা ঘটনা আমার মনে পড়ছে। এই ঘটনার মধ্যে একটি হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা। আমি কাগজের জায়গায় একটা কাগজে আমি, মানে টাইমস অফ ইন্ডিয়া বলা যায়, সেখানে আমি আইনস্টাইনের ছবি এবং নীল বোর, এই নোবেল লরিয়েট দুজনের একসঙ্গে যাচ্ছেন এরকম একটা ছবি দেখেছিলাম। ফলে আইনস্টাইনের পাশে নীল বোর খুব ছোট মানুষ ছিলেন, কিন্তু আমার ছাত্র জীবনেই এই নীল বোর নোবেল লরিয়েট তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। আমার মনে পড়ে এই যে সেনেট বিল্ডিং যেটা বলছি, এই সেনেট বিল্ডিংটা ছিল কিন্তু ওই ইটালিয়ান বা তৎকালীন যে সমস্ত বিখ্যাত বিল্ডিং তার অনুকরণে গঠিত, গথিক কালচার যেটাকে বলা হয়। এই বিল্ডিং এ নীল বোর বক্তৃতা দিতে এসেছিলেন। তখন আমার মনে আছে আমাদের অধ্যাপক ছিলেন জিতেন্দ্রনাথ মহান্তি, ডক্টর জিতেন্দ্রনাথ মহান্তি। তিনি আমাকে এবং আরো কয়েকজন ছাত্রকে দেখে বললেন, চলো দেখে আছে। উনি গিয়ে দেখলেন সমস্ত জায়গা পরিপূর্ণ, কোথাও বসার জায়গা নেই। উনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা শোনার জন্য ওখানেই রইলেন এবং আমরা এই নীলবোরের বক্তৃতা শুনলাম। কিছুক্ষণ শোনার পরে আমরা কিন্তু মনে মনে খুব গভীর গর্ব অনুভব করছি যে আমরা একজন বিখ্যাত নোবেল লরিয়েটের বক্তৃতা শুনছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমরা কিন্তু, বা আমি ব্যক্তিগতভাবে একটি কথাও উপলব্ধি বুঝতে বা অনুভব করতে পারিনি। বক্তৃতার শেষে যখন ডক্টর মহান্তি, আমার অধ্যাপক, তাকে প্রশ্ন করলাম, স্যার আপনি কিছু বুঝতে পেরেছেন? তিনি বললেন, হ্যাঁ কিছু বুঝতে পেরেছি, তবে সব বুঝতে পারিনি। যাই হোক, এই ঘটনাটা আমার কাছে খুবই উল্লেখযোগ্য, কারণ সেদিন নীলবোরকে, সেদিন কিন্তু খুব বেটে খাটো ছোট মানুষ দেখিনি, বেশ বড় লম্বা চওড়া একজন ব্যক্তি। তবে মনে হয় যে ছবি আমি টাইমস অফ ইন্ডিয়াতে দেখেছি, সেটা হয়তো তার সেই দীর্ঘ জীবন এর প্রথম পর্যায়ে
যাই হোক, এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ধারভাঙ্গা বিল্ডিং, এখানে আমরা পড়াশোনা করেছি। পরবর্তীকালে ওই ধারভাঙ্গা বিল্ডিং এ সেনেটের সভা সমিতি ইত্যাদি হতো। মজার কথা হচ্ছে ধারভাঙ্গা বিল্ডিং এর স্ট্রাকচার এবং সৌন্দর্য, এটা কিন্তু এখনো অনেকে দেখতে পাবেন। যদি 57 সালের শতবার্ষিকী একটি গ্রন্থ প্রকাশ পেয়েছিল, সেই গ্রন্থে সেই দ্বারভাঙ্গা বিল্ডিং এর ছবি আছে। এবং আমার মনে আছে দ্বারভাঙ্গা বিল্ডিং এর অনেক সময় যে সাধারণ কর্মচারী তারা খাটিয়া পেতে বসতেন, আমরা অনেকে সেখানে গিয়ে বসে গল্প করতাম। কিন্তু সেই দ্বারভাঙ্গা বিল্ডিং ভুল বললাম, যে সেনেট বিল্ডিং, এই সেনেট বিল্ডিং থেকে যখন দ্বারভাঙ্গা বিল্ডিং এ সেনেটের সভ্যদের মিটিং হতো, আমার পরবর্তীকালে আমি যখন অধ্যাপক হিসাবে সেনেটের মেম্বার হয়েছিলাম এবং সিন্ডিকেটের মেম্বার হয়েছিলাম, পরবর্তীকালে যদিও আমি সিন্ডিকেটের মেম্বারশিপ ছেড়ে দিয়েছিলাম এবং সেনেটের মেম্বার আমি ছিলাম, এই সেনেটের বিল্ডিং এ যে সভা সমিতি হতো তাকে যোগদান করতাম। এবং সেখানে আমি খুব গভীরভাবে অনুভব করতাম শিক্ষক হিসাবে যে আমি সেনেটের একজন বিশিষ্ট সদস্য। কিন্তু সেই সেনেট সভার বিভিন্ন ঘটনার একটি ঘটনা আমি উল্লেখ করছি, যেটা আমার কাছে বেদনাদায়ক হয়েছিল পরবর্তীকালে। এই ঘটনাটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী পালনের জন্য একটা বিশেষ সভা হয়েছিল সেদিকে। সেখানে কয়েকজন ব্যক্তিকে নিয়ে সেই সভাতে নির্ধারণ করা হয়েছিল যে এরা কিভাবে জন্মজয়ন্তী পালন করবেন, সেটা তারা সুচারুরূপে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী কোনো একটা সেনেটের সভায় সেটা জ্ঞাপন করবে। কিন্তু পরে যখন এই সভা অনুষ্ঠিত হয়, সেখানে আমি নিজে বিশেষভাবে বক্তব্য রেখেছিলাম। বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সমস্ত বিভাগীয় প্রধান অথবা তার পরিবর্তিত কোনো একজন সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক এবং সেই কমিটির একজনকে দায়িত্ব দেয়া হোক। এবং তার সঙ্গে আরেকটা প্রস্তাব করেছিলাম যে এই সমস্ত সভা সমিতি বা যা কিছু হোক না কেন, সবকিছুরই স্বাক্ষর থাকবে যদি একটি সুভেনির যথাযথভাবে বের করা যায়, প্রকাশ করা যায়। এই জন্য আমার প্রস্তাব ছিল যে সমস্ত বিভাগীয় প্রধানদের নিয়ে গঠিত যে কি বলে গঠিত যে সভা, সেটাকে তারাই কিন্তু ওই সুভেনিরটাকে তারা নির্ধারণ করবে এবং সুভেনিরটাকে প্রকাশ করার দায়িত্ব পালন করবে। এবং আমার নিজের মনে বাসনা ছিল ওই যে সুভেনির, সেখানে আমিও কিছু আমার প্রবন্ধ সেখানে আমি দেব। যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে এটা কিছুই হয়নি। এবং তার কারণ আমি এটা জানি যে যারা সুভাষচন্দ্রকে বলেছিলেন যে জাপানের কুইসলিক, যাই হোক, যারা সুভাষচন্দ্রের প্রতি কতটা শ্রদ্ধাশীল,
এবং আমার ওখানে অধ্যাপনা করার একটা বাসনা ছিল, আমি সেই বাসনাকে পরিত্যাগ করেছিলাম এই কারণে যে আমি আমার নিজের মনের মতো করে আমি কোনো রকম ভাবে সেখানে আমার ভাব ভাবনা চিন্তা এসব আমার পড়াশোনা করানোর মধ্যে আমি অভিব্যক্ত করতে সামর্থ্য হব না। কাজেই আমি সেখানেও পরিত্যাগ করলাম সেই বাসনা। যাই হোক, এখানে আরো উল্লেখযোগ্য অনেক কথা বলার মতো আছে। সেটা হচ্ছে আমার যেটা মনে পড়ে, সেটা হচ্ছে বিশিষ্ট অনেকে আমার সঙ্গে অধ্যয়ন করেছেন এবং পরবর্তীকালে আপনারা যে জয়শঙ্করলাল সাহু নামটা জানেন, সে কিন্তু আমার ক্লাসমেট ছিল এবং আমাদের মধ্যে যে আন্তরিকতা ছিল সেটা খুব উল্লেখযোগ্য। কারণ তিনি আমাকে জোর করে ধরে নিয়ে লাইব্রেরিতে পড়ানোর জন্য তিনি আমাকে বসাতেন এবং তার আগ্রহে আমি লাইব্রেরিতে দীর্ঘ সময় পড়াশোনা করেছি। এবং পরবর্তীকালে তিনি যখন বিদেশে চলে যান, তারপরে তিনি আমাকে চেষ্টা করতেন যে আমার সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য বলতেন যে আমি তোকে হ্যাঁ ফোন করব, তুই আমাকে ফোন করতে যাবি না, তোর অনেক খরচ। যাই হোক, আজকে যে তার সঙ্গে আমার সম্পর্ক, এটা তারই আগ্রহে, তারই আন্তরিকতায় আমার সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। তিনিও শিক্ষক। আজকে আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং উপস্থিত যারা আজকে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এখানে উপস্থিত রয়েছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকের এই পবিত্র দিনটিতে আমি যে আপনাদেরকে দু একটি কথা বলতে পারলাম, এই জন্য আমি নিজেকে ধন্যবাদ